ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের জন্য ফুটবলের অনেক খবর নিয়ে এসেছি। ইস্টবেঙ্গল কিন্তু আগামী 5 তারিখ খেলতে নামছে জামশেদপুরের সাথে, জামশেদপুরের মাঠে সেই ম্যাচ নিয়ে কিছু আলোচনা। এছাড়া মোহনবাগান মোহামেডানের ডার্বি ম্যাচ আছে একই দিনে, সেই ম্যাচ নিয়েও কথা হবে। তাছাড়া কিন্তু ভারতীয় ফুটবলে কিছু ট্রান্সফার নিউজ এবং অবশ্যই আইএসএল এর খবর। তো সব খবর জানবে তার আগে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা একটু বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমেই আজকে দেখে নিই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। প্রথমে আসি আজকে আইএসএল এর ম্যাচ। আর আইএসএল ম্যাচে কিন্তু উড়িষ্যা এফসি আজ নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্সে। আর এই ম্যাচ কিন্তু একটা কোনো থ্রিলার মুভির থেকে কম ছিল না। খেলার প্রথম অর্ধে কিন্তু দুর্দান্ত লড়াই হয় এবং 18 থেকে 21 মিনিটের মধ্যেই 3 মিনিটে কিন্তু লিড নিয়ে নেয় 2 গোলে কেরালা ব্লাস্টার্স। ম্যাচের 18 মিনিটে কিন্তু নোয়া সাদোই গোল করে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেয়। এরপর 21 মিনিটে জিমিনিস কিন্তু গোল করে লিড বাড়ায় কেরালা ব্লাস্টার্সের পক্ষে। এরপর কিন্তু উড়িষ্যা এফসি মুহুর্মুহুর আক্রমণ করতে থাকে কেরালা ব্লাস্টার্সের বক্সে এবং তারই ফলস্বরূপ জেরি লালরিনজুয়ালার একটা বল থেকে কিন্তু নিজেদের গোল করে ফেলে কফি খেলার 29 মিনিটের মাথায়। এরপরে কিন্তু ডিয়াগো মরিসিও সেই জেরি লালরিনজুয়ালার পাস থেকে কিন্তু গোল শোধ করে ম্যাচের 36 মিনিটের মাথায়। প্রথম অর্ধে খেলা কিন্তু শেষ হয় 2-2 গোলে। দ্বিতীয় অর্ধে কিন্তু দুদলই আক্রমণ হয়ে যায়। আর বিশেষ করে উড়িষ্যা এফসি কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছিল, সেক্ষেত্রে কিন্তু ইশাক বা হুগো বুমো কিন্তু কেউই গোল করতে পারেনি। বলা যায় পেনাল্টি বক্সে গোল মাগুতে গিয়ে একবারে ব্যর্থ হয় এই দুই ফুটবলার, নইলে কিন্তু লিড নিতে পারতো উড়িষ্যা এফসি। সেক্ষেত্রে কিন্তু নিজেদের স্ট্রাইকার লাইনে ব্যর্থতার জন্য কিন্তু গোল সংখ্যা বাড়াতে পারেনি উড়িষ্যা এফসি এবং দিনের শেষে ম্যাচ কিন্তু 2-2 গোলেই অমীমাংসিত থাকে এবং দুই দল কিন্তু নিজেদের মধ্যে 1 পয়েন্ট করে ভাগ করে নিল। অন্যদিকে তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়নের লক্ষ্যে কিন্তু ইংলিশ লিগের দল সাউথহ্যাম্পটন এফসির সাথে কিন্তু একটা মৌ চুক্তি সম্পন্ন হলো বাইচুংভুটিয়া ফুটবল স্কুলের। এবার থেকে বাইচুংভুটিয়া ফুটবল স্কুলের কিন্তু দেখভাল বা তাদের ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করতে কিন্তু সাহায্য করবে ইংলিশ লিগের দল সাউথহ্যাম্পটন এফসি। আবার বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ খেলার জন্য জর্ডনের জাতীয় দলে ডাক পেলেন ইস্টবেঙ্গল দলের ডিফেন্ডার হিজাজি মাহের। এক্ষেত্রে জর্ডনের সামনে 2টি বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ আছে দক্ষিণ কোরিয়া এবং ওমানের সাথে। আর এই 2 ম্যাচের জন্য জাতীয় দলে কিন্তু আবার ডাক পেলেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হিজাজি মাহের। এবার চলে আসি একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে। আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে আই লিগের দল ইন্টার কাশিকে নিয়ে। তারা কিন্তু এই মুহূর্তে আসন্ন আই লিগের জন্য গোলরক্ষক রক্ষিত ডাগারকে নিজেদের দলে স্বাগত জানালো। বিগত 2 মরশুম আইএসএল ক্লাব জামশেদপুর এফসিতে ছিলেন 31 বছর বয়সী রক্ষিত ডাগার। গত মরশুমের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছিল এবং ফ্রি এজেন্ট হিসেবে তিনি যোগ দিলেন ইন্টার কাশিতে। দিল্লির এই গোলরক্ষক ইউনাইটেড সিকিম, ডিএসকে শিবাজিয়ান্স, মুম্বাই কেকরে, মিনার্ভা পাঞ্জাব, ইস্টবেঙ্গল, সুবেদার দিল্লি, গোকুলাম কেরালা মতন দলেও খেলেছেন। অভিজ্ঞ গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ডেপুটি হিসেবে তাকে কিন্তু নিজেদের দলে সই করা হলো ইন্টার কাশি। এবারে সুপার লিগ কেরালাতে কিন্তু তারকা খচিত দল করে মাল্লামপুরিয়া এফসি কিন্তু সেভাবে কোনো পারফরমেন্স করতে পারছে না। সেই কারণে কিন্তু তারা এই মুহূর্তে লিগ টেবিলে 5 নম্বরে অবস্থান করছে 5 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে। আর জন গেগরি প্রশিক্ষাধীন মাল্লাপুরম এফসি এই অবস্থায় পরিবর্তন করতে একটা বড় সই করা হলো। মালাবারের দলটি আইএসএল এর ক্লাব জামশেদপুর এফসি থেকে তরুণ মণিপুরি উইঙ্গার নংদাম্বা নারয়ম এলেন মাল্লাপুরম এফসিতে। 24 বছর বয়সী নংদাম্বা ভারতের অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 20 জাতীয় দলে খেলেছেন। মিনার্ভা পাঞ্জাব থেকে উঠে এসে ইন্ডিয়ান অ্যারোস, কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়ার মতন দলেও খেলেছিলেন তিনি। গত মরশুমে চুক্তি থাকা সত্ত্বেও বেশি গেম টাইম পেতে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দেন নংদাম্বা, কিন্তু সেখানেও খুব একটা সুযোগ পাননি। তাই আপাতত আইএসএল ছেড়ে স্বল্পকালীন চুক্তিতে কেরলে ভাগ্য অন্বেষণ করতে গেলেন মোহনবাগানের শেষ আই লিগ জয়ী দলের ফুটবলার নংদাম্বা নারায়ণ। অন্যদিকে ভারতের অনূর্ধ্ব 19 দলের ফুটবলার প্রাঞ্জল ভূমিজকে এবার আই লিগে রাজস্থান ইউনাইটেড জার্সিতে খেলতে দেখা যাবে। আসামের 25 বছর বয়সী এই ফুটবলারকে আজ আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানালো জয়পুরের ক্লাবটি। পুনের ডিএসকে শিবাজিয়ান্স পেশাদার কেরিয়ার শুরু করা প্রাঞ্জল মুম্বাই সিটি এফসি ও সেখান থেকে লোনে রাউন্ড প্লাস পাঞ্জাবের খেলার পর গত মরশুমে উড়িষ্যা এফসিতে যোগ দিয়েছিলেন। আইএসএল এ 11টি ও সুপার কাপে 2টি ম্যাচ খেলার সুযোগও পান। তা পরিবর্তিত ফুটবলার হিসেবে কলিঙ্গ ক্লাবটিতে তিনি একেবারেই দাগ কাটতে পারেননি, যে কারণে ভারতের হয়ে 3টি যুব আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফরওয়ার্ড আবার ফিরছেন আই লিগে। এবার দেখাচ্ছে আই লিগে ফিরে
প্রাঞ্জল ভূমিজ রাজস্থান ইউনাইটেডের জার্সি গায়ে কতটা ভালো ফুটবল খেলতে পারে সেটা কিন্তু সময় কথা বলবে। হায়দ্রাবাদ এফসি কিন্তু নিজেদের দল শক্তিশালী করার লক্ষ্যে এবারে কিন্তু সই করা হলো ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেই আলবা। এই আন্দ্রেই আলবা কিন্তু গত মরশুমে ফুটবল খেলেছিলেন এফসি আলজেনিতে। এফসি আলজেনি হচ্ছে আলবেনিয়ার টপ লিগের ক্লাব, আর সেখান থেকে কিন্তু এবারে নিজেদের দলে সই করে নিল ব্রাজিলিয়ান এই ফুটবলারটিকে হায়দ্রাবাদ এফসি। এখন দেখার আন্দ্রেই আলবা কতটা ভালো ফুটবল খেলতে পারে নিজাম শহরের এই ক্লাবটির জার্সি গায়ে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু নতুন কোচের নাম আলোচনায় ঘুরে বেড়াচ্ছে, আর সবার উপরে যেই নামটা এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে অস্কার ব্রুজন। তো অস্কার ব্রুজন কিন্তু এর আগে ভারতীয় ফুটবলে কোচিং করেই গেছে 2012 সালে স্পোর্টিং দি গোয়া। তারপরে তিনি কিন্তু আইএসএলও সহকারী কোচ হিসেবে ছিলেন মুম্বাই সিটি এফসিতে। তারপরে কিন্তু তিনি চলে যান বাংলাদেশে এবং সেখানে কিন্তু 6 মরশুম কোচিং করান বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস, এবং 6 মরশুমে কিন্তু অস্কার ব্রুজন কিন্তু 11 ট্রফি জয়লাভ করে বসুন্ধরা কিংসের হয়ে। তো এরকম একটা কোচকে কিন্তু নিতে চাইছে ইস্টবেঙ্গল। তবে বাংলাদেশের ফুটবলের সাথে কিন্তু ভারতীয় ফুটবলের ডিফারেন্স বা ক্লাব ফুটবলের ডিফারেন্স অনেকটা, কেননা বাংলাদেশ ফুটবলে বসুন্ধরা কিংস যেই লেভেলের টিম করে বা যেই পয়সার টিম করে বাকিরা কিন্তু সেই আন্দাজে টিম করতে পারে না। তারা খুব হাই প্রোফাইল ফুটবলার নিয়ে আসে, বিশেষ করে বিদেশি ফুটবলার, এবং জাতীয় দলের একাধিক ফুটবলারকে কিন্তু বসুন্ধরা কিংসের জার্সি গায়ে খেলতে দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু বাকি টিমরা সেভাবে করতে না পারায় কিন্তু বসুন্ধরা কিংসের সাথে আবাহনী, ঢাকা মোহামেডান বা শেখ রাসেল, শেখ জামাল যে টিমগুলো থাকে তাদের সাথে কিন্তু একটা বড় রকমের পার্থক্য দেখা দেয়। তো সেই কারণে কিন্তু গত 6 মরশুম ধরে একটানায় কিন্তু লিগ জিতে আসছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। তো সেই কারণে কিন্তু এই মুহূর্তে এই কোচ গত জুলাইতে কিন্তু ফ্রি কোচ হয়ে যায়, তাকে কিন্তু রিলিজ করে দেয় বসুন্ধরা কিংস, তার সাথে প্লেয়ার এবং অফিসিয়ালদের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়াতে। তো এই মুহূর্তে একেবারে ফ্রি কোচ বলা যায় অস্কার ব্রুজন, তারাতে কোনো কাজ নেই। তো এই অস্কার ব্রুজনের সাথে কথাবার্তা ইস্টবেঙ্গল চালাচ্ছে, তবে অস্কার ব্রুজনের এজেন্ট কিন্তু ইস্টবেঙ্গল আসার ব্যাপারে দুটো শর্ত চাপিয়েছে ইস্টবেঙ্গলের ওপর, যেটা কিন্তু ইস্টবেঙ্গল এখন অবধি মানেনি। প্রথম শর্ত হচ্ছে অস্কার ব্রুজনকে যেই পেমেন্টটা আছে সেটা কিন্তু কয়েক কোটি টাকার, মানে একটা বড় ধরনের টাকার অঙ্ক চেয়েছে অস্কার ব্রুজনের এজেন্ট। এছাড়া কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডো যেটা আসছে সেখানে কিন্তু ক্লেটন সিলভাকে রিলিজ করে দেওয়ার কথা বলা হয়েছে অস্কার ব্রুজনের অসেন্টের মারফত। তো সেক্ষেত্রে কিন্তু এখন ইস্টবেঙ্গল সেই ব্যাপারটা কিন্তু রাজি হয়নি, কারণ অস্কার ব্রুজন চাইছে যে ক্লেটন সিলভাকে ছেড়ে দিয়ে রবসন রবিনোকে নিয়ে আসতে। আর রবসন রবিনোর কিন্তু এই মুহূর্তে মার্কেট প্রাইস প্রায় 6 কোটি টাকা, তার সাথে কিন্তু বসুন্ধরা কিংসের একটা চুক্তিও আছে। তো এখন বসুন্ধরা কিংস যদি তাকে ট্রান্সফার ফি দিয়ে ছাড়েও সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ টাকা ইস্টবেঙ্গলকে ঢালতে হবে। সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল এখনও অস্কার ব্রুজনকে নিয়ে কিন্তু আলোচনার মধ্যে রাখলেও তাকে কিন্তু ফাইনালি পাকা করেনি। অন্যদিকে কিন্তু বেঙ্গালুরু এফসি স্প্যানিশ কোচ ছিলেন একসময় যেই কোচ সে অ্যালবার্তো রোকার সাথেও কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে, তবে কোনোটাই এখনো ফাইনাল হয়নি। নানা জায়গা থেকে যে খবর আসছে অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলের কোচ হয়ে গেছে বা ফাইনালি, তবে এখন অবধি কিন্তু এরকম কনফার্মেশন কোনো রকমে আমার কাছে নেই। বা ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে যা খবর তাতে কিন্তু অস্কার ব্রুজন কিন্তু এখনো ইস্টবেঙ্গলের কোচ হয়নি, তবে এই মুহূর্তে কিন্তু একটা আলোচনা চলছে ইস্টবেঙ্গলের সাথে অস্কার ব্রুজনের। আর আগামী 5 তারিখ মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামছে মোহামেডান স্পোর্টিংয়ের সাথে। তো এই ম্যাচটাকে কলকাতার একটা ডার্বি ম্যাচ তোমরা জানো। তো এই ম্যাচ নিয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট তাদের ডিফেন্স লাইন নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত, কেননা তাদের ডিফেন্স লাইনে গোল খাওয়ার যে অভ্যাসটা ধরে রেখেছে সেই জায়গাটা কিন্তু তাদের কাটাতে হবে। তো কোচ মরিনা কিন্তু এই মুহূর্তে তাদের ডিফেন্স লাইন নিয়ে চিন্তিত, এবং তারা কিন্তু এই মুহূর্তে ডিফেন্স লাইনে কিছু পরিবর্তন করতে চাইছে এবং নতুন বিদেশি নুনো রেইসকে কিন্তু দলে আনতে চাইছে। তবে মোহামেডান ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা এই মুহূর্তে অ্যালবার্টো রড্রিগেজ এবং টম আলট্রেডের মতন 2 ডিফেন্ডারের রেজিস্ট্রেশন আছে। তো একজনকে কিন্তু রিলিজ করে দিতে হবে যদি নুনো রেইসকে নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু কোচই ঠিক করবে যে কোন ফুটবলারকে ছাড়া হবে আর কোন ফুটবলারকে ছাড়া হবে না। তো মোহামেডান ম্যাচের আগে কিন্তু নিজেদের ডিফেন্স লাইন নিয়ে একটু চাপেই আছে বলা যায় মোহনবাগান সুপার জায়ান্ট। আর অন্যদিকে কিন্তু মোহামেডান বেশ ফুরফুরে মেজাজে আছে, আর মোহনবাগানকে কিন্তু তারা একেবারেই ভয় পাচ্ছে না। আজ সেটা দিবেন্দু বিশ্বাস এক প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছে। আর অন্যদিকে কিন্তু মোহামেডানের অফিসিয়াল বেলাল আহমেদ কিন্তু তিনি জানিয়েছেন যে মোহনবাগান কখনো এটিকে মোহনবাগান হয়েছে, কখনো মোহনবাগান সুপার জায়ান্ট হয়েছে, কিন্তু মোহামেডান স্পোর্টিং আছে, মোহামেডান স্পোর্টিংয়ে তাদের কিন্তু কখনো নাম পরিবর্তন করতে হয়নি আইএসএলে খেলার জন্য। তো এরকমভাবে কিন্তু একটা বেশ গরমাগরম কথা বলে কিন্তু ম্যাচের আগেই কিন্তু অফিসিয়ালরা কিন্তু ডার্বি ম্যাচটাকে জমিয়ে দিয়েছে। তো এখন 5 তারিখ ডার্বি ম্যাচ,
তো 5 তারিখ ডার্বি ম্যাচের দিকে কিন্তু সবার একটা আগ্রহ থাকবে। তো যাই হোক, মোহামেডান কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ফিট ফুটবল খেলছে। ফিট বলতে মোহামেডানের ফুটবলাররা কিন্তু প্রচুর দৌড়াচ্ছে, সেইটাকে কিন্তু চিন্তায় রাখবে মোহনবাগান সুপার জায়ান্ট। কেননা এই মুহূর্তে যা খেলা হয়েছে তাতে মোহনবাগান ধারে বারে এগিয়ে থাকলেও কিন্তু মোহামেডান স্পোর্টিং এর মধ্যে কিন্তু ফিটনেসের দিক থেকে মোহামেডান স্পোর্টিং অনেকটাই এগিয়ে। মোহনবাগান কিন্তু পুরো 90 মিনিট কিন্তু খেলতে পারছে না, তাদের 60-65 মিনিটের পরে কিন্তু কোমরে হাত পড়ে যাচ্ছে এবং তারা কিন্তু ম্যাচের যত এগাচ্ছে 70 মিনিটের পরে কিন্তু তাদের গোল খাওয়া শুরু হচ্ছে। এটা নিয়ে কিন্তু চিন্তায় থাকবে অবশ্যই মোহনবাগান কোচ। আর সেই জায়গা থেকে মোহামেডানও কিন্তু একটা জায়গায় প্রবলেম, তারা কিন্তু ইনজুরি টাইমে গিয়ে তাদের গোল খাওয়া বা ইনজুরি টাইমে গিয়ে তাদের মধ্যে একটা কনফিডেন্স লুজ হওয়া, সেটাও নিয়ে কিন্তু চেরসেনিভ কিন্তু সেটা নিয়েও চিন্তা থাকবে মোহামেডান কোচে। তো এখন দেখার যে আগামী 5 তারিখ যে ডার্বি ম্যাচ আছে সেই ডার্বি ম্যাচে কোন দল জেতে। তবে এইটুকু বলা যায় যে আগামী 5 তারিখের ডার্বি ম্যাচ কিন্তু যথেষ্ট উপভোগ্য হতে চলেছে এবং একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। অন্যদিকে ইস্টবেঙ্গলের জন্য একটু ব্যাড নিউজ আছে, আজকে প্র্যাকটিসে কিন্তু করতে পারেনি হীরা মণ্ডল, তার গোড়ালিতে একটা ইনজুরি থাকায়। তবে আশা করা হচ্ছে সে জামশেদপুরে দলের সাথে যাবে এবং সম্পূর্ণ ফিট হয়ে যাবে। হীরা মণ্ডলের চোট লাগলেও কিন্তু হীরা মণ্ডল কিন্তু নিজে বলেছেন যে সে খেলার ব্যাপারে আশাবাদী এবং আশা করছে সে খেলার সুযোগ পাবে আগামী ম্যাচে এবং নিজেকে প্রস্তুত রেখেছে। সুযোগ আসলে তিনি কিন্তু তার নিজের সেরাটা দেওয়ার 100% চেষ্টা করবে। তো হীরা মণ্ডলের উপর একটা ভরসা আছে। এই বাঙালি ফুটবলার এর আগে কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে আইএসএলে কিন্তু দাপিয়ে ফুটবল খেলেছিল, তো সেই ফুটবলটাই কিন্তু তার কাছ থেকে সবাই দেখতে চায়। তো আমরাও আশা করবো হীরা মণ্ডল তার পুরনো ফর্মে কিন্তু আবার ইস্টবেঙ্গল জার্সি গায়ে কামব্যাক করবে এই আইএসএল। আর জামশেদপুর সম্ভবত যাচ্ছে না রাকিব এবং দিয়ামান্তিকস, এই দুই ফুটবলের চোট থাকে, তাদেরকে কিন্তু কলকাতাতে রেখে যাচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। আর অন্যদিকে কিন্তু আরেকটা খুশির খবর হচ্ছে সোহেল ক্রেসপো ফিট হয়ে আসা। আর সোহেল ক্রেসপো কিন্তু নিজে জানিয়েছেন যে তিনি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ফিট এবং জামশেদপুর যাচ্ছে। আশা করছে সোহেল ক্রেসপো যে সেই ম্যাচে কিন্তু জামশেদপুরের বিপক্ষে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতেও পারবেন। আর অন্যদিকে কিন্তু আরেকটা যেটা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে ক্লেইটন সিলভা ইস্টবেঙ্গল অধিনায়ক বলেছেন বদল একটা দরকার ছিল, সেটা হয়েছে। এখন আমাদের সকলেই মানসিকভাবে ফিট, একটা জয় দরকার ঘুরে দাঁড়ানোর জন্য, সকলে সেই চেষ্টা করছি। গোল করার জন্য শুধু আমার দিকে তাকিয়ে দল নেই, আমাদের দলে গোল করার লোক অনেক রয়েছে। তো এখন কথা হচ্ছে গোল করার লোক থাকলে তো হবে না, গোল বাঁচানোর লোকের দরকার। তো সেই জায়গা থেকে কিন্তু দলকে জিততে হবে। আর ডিফেন্স লাইনকে কিন্তু আরও শক্তপোক্তভাবে খেলতে হবে, স্ট্রং থাকতে হবে মেন্টালিটি, যাতে আমরা গোল না খাই। তো সেরকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে মাঠে নামতে হবে। গোল করলে গোল খেলে হবে না, আর অবশ্যই 3 পয়েন্ট নিয়ে মাঠ থেকে ফেরার কিন্তু একটা টার্গেট ইস্টবেঙ্গলকে রাখতে হবে। তো এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।